আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছো। তো ভাইয়া, আজকে আমি তোমাদের সার্ভিং 3 এর খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, 2 নাম্বার অধ্যায় নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের রৈখিক পদ্ধতিতে বাক সংস্থাপন। অর্থাৎ আমরা 1 নাম্বার অধ্যায়ে দেখেছিলাম বাক সংস্থাপনের পদ্ধতি হচ্ছে দুইটা, একটা রৈখিক পদ্ধতি আর একটা হচ্ছে কি ভাইয়া কৌণিক পদ্ধতি। তো আমাদের 2 নাম্বার অধ্যায়ে রৈখিক পদ্ধতির যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং তোমাদের 3 নাম্বার অধ্যায়ে কৌণিক পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আসো আমরা আগে রৈখিক পদ্ধতিটা বুঝি, এরপর আমরা কৌণিক পদ্ধতিটাও দেখব। তো ভাইয়া, আমরা কিন্তু প্রথম অধ্যায়ে দেখছিলাম যে রৈখিক পদ্ধতিতে আমরা বেশ কয়েকভাবেই বাক সংস্থাপন করতে পারি। তাহলে রৈখিক পদ্ধতিটা কি আমি আরেকবার বলি। যখন আমরা বাক সংস্থাপনের জন্য রৈখিক পরিমাপ শুধু ব্যবহার করব, অর্থাৎ রৈখিক পরিমাপের জন্য আমাদের যে যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেইগুলো ব্যবহার করে আমরা বাক সংস্থাপন করলে সেটাকে আমরা বলবো কি ভাইয়া, রৈখিক পদ্ধতিতে বাক সংস্থাপন। যেমন শিকল, ফিতা, এগুলোর সাহায্যে যখন আমরা বাক সংস্থাপন করব সেটা হচ্ছে আমাদের রৈখিক পদ্ধতি। অর্থাৎ এই পদ্ধতিতে আমাদের কোণের কোনো পরিমাপ আসবে না। ঠিক আছে, তাহলে ভাইয়া দেখো আমাদের রৈখিক পদ্ধতিতে আমরা প্রথমে দেখো দীর্ঘ জ্যামিতি হতে অফসেটের সাহায্যে রৈখিক পদ্ধতিতে আমরা বাক সংস্থাপন করতে পারি। এরপর স্পর্শক হতে অফসেটের সাহায্যে বাক সংস্থাপন করতে পারি। এখন এই স্পর্শক থেকে আমরা আবার দুইভাবে অফসেট নিতে পারি, একটা হচ্ছে তির্যক বা কেন্দ্রমুখী অফসেটের সাহায্যে আর একটা হচ্ছে লম্বিক অফসেটের সাহায্যে। ঠিক আছে, তাহলে আমরা কখন কোন অফসেট নিব? যখন ধরো একটা বাঁকের তোমার স্পর্শক থেকে কেন্দ্র পর্যন্ত কোনো বাধা ছাড়াই অতিক্রম করা যায়। যেমন ধরো এটা যদি একটা বাঁক হয়, ঠিক আছে, এই বাঁকের কেন্দ্র হচ্ছে ধরলাম এখানে। তাহলে এখন যখন আমাদের এই স্পর্শকের উপর থেকে এই কেন্দ্রটা কোনো বাধার সম্মুখীন ছাড়াই আমরা দেখতে পারবো বা গমন করতে পারবো, তখন আমরা তির্যক অফসেট পদ্ধতি ব্যবহার করতে পারি। তির্যক অফসেট পদ্ধতি কি রকম হবে দেখো, আমাদের তো বাঁকটা সে অবস্থায় থাকবে না, হ্যাঁ, ধরলাম বাঁকটা নেই প্রাথমিক অবস্থায়। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, এখান থেকে আমরা কেন্দ্রমুখী অফসেট টানবো, অর্থাৎ অফসেটগুলো অবশ্যই কেন্দ্রমুখী হতে হবে। তুমি ধরো এখানে একটা অফসেট টানলা, ঠিক আছে, এই অফসেটটাকে তুমি যদি বর্ধিত করো তাহলে এটাকে অবশ্যই কেন্দ্রে যেয়ে মিলতে হবে। ঠিক আছে, আবার তুমি এখানে একটা অফসেট নিলা, হ্যাঁ, এটাকে অবশ্যই কেন্দ্রে যেয়ে মিলতে হবে। ঠিক আছে, এখানে একটা অফসেট নিলা, অবশ্যই কি হবে, এই অফসেটগুলো কেন্দ্রে যেয়ে মিলবে তুমি যদি মিলাই দাও। তাহলে এরকম তির্যক ভাবে অফসেট নিয়ে আমরা যদি বাঁক সংস্থাপন করি, এভাবে দেখো সবগুলো যদি আমরা মিলাই দেই তখন কিন্তু আমাদের বাঁকটা হবে, তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখো আমরা অফসেটের মানগুলো আগে থেকে হিসাব করে নিব, ধরলাম O1, O2, O3, ভাবে আমরা পরবর্তীতে এগুলোর প্রমাণ আছে সেগুলোতে আমরা দেখবো যে কিভাবে অফসেটের মানগুলো বের করা হয়। বের করার পর অফসেট এই যে এখান থেকে আমরা ধরলাম O1 দূরত্ব এখান থেকে মেপে নিব তির্যক ভাবে, O2 মেপে নিব, O3 মেপে নিব, O4 এভাবে মেপে নিয়ে যখন আমরা এই বিন্দুগুলোকে সংযোগ করে দিব তখন আমাদের বাঁকটা সংস্থাপন হয়ে যাবে। ঠিক আছে, তো এইগুলো বিষয়ে কিন্তু তোমাদের ভাই প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যালগুলো তোমরা খুব মনোযোগ দিয়ে করবা এবং স্যারদেরকে এগুলো ভালোভাবে শিখাইতে বলবা, তাহলে তোমাদের কাছে এই জিনিসগুলো খুব ভালোভাবে ক্লিয়ার হবে। ঠিক আছে, তো দেখো এরপর আমাদের কি আছে, লম্বিক অফসেটের সাহায্যে। এখন তাহলে ভাই লম্বিক অফসেট কি রকম হবে দেখো তো, লম্বিক অফসেট হবে আমাদের এরকম, তখন আর এর সঙ্গে কেন্দ্রের কোনো সংযোগ থাকবে না। ঠিক আছে, অর্থাৎ কেন্দ্রের সঙ্গে আমাদের কোনো সংযোগ থাকবে না। ধরো আমরা এমন জায়গায় বাঁক সংস্থাপন করতেছি সেখানে আমাদের এই স্পর্শক থেকে কেন্দ্রটা ভালোভাবে দেখা যায় না, বা স্পর্শক থেকে কেন্দ্র পর্যন্ত ভালো মানে ধরো হচ্ছে কোনো প্রতিবন্ধকতার কারণে গমন করা যাচ্ছে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কি করব, এই স্পর্শক থেকে লম্বিক অফসেট টানবো। ঠিক আছে, তখন তো বাঁকটা ধরো নেই। হুম, তাহলে সেক্ষেত্রে লম্বিক অফসেট কিরকম হবে, এই অফসেটটা এবং এই স্পর্শকটা লম্ব হবে। ঠিক আছে, এখান থেকে এরকম হবে, এখান থেকে এরকম হবে, এখান থেকে এরকম হবে। ঠিক আছে, তখন এই যে এখানে লম্ব সৃষ্টি করে আমাদের অফসেটগুলো মান বসাইতে হবে। ঠিক আছে, তাহলে এখানে ধরলাম O1 এর মান বসাইছি, O2 এর মান বসাইছি, O3 এর মান বসাইছি, O5 এর মান বসাইছি। এরপর আমাদের এই যে মাথাগুলো আমরা যখন বাঁক দিয়ে সংযুক্ত করে দিব তখন আমাদের বাঁকটা কিন্তু তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এইভাবে লম্বিক অফসেটের সাহায্যে বাঁক তৈরি করতে পারি। এরপর আমাদের আছে জ্যাকে একাধিক্রমে দ্বিখণ্ডিত করে। ঠিক আছে, এটা আমাদের সামনে আলোচনা করবো আমি, তখন এখন আপাতত আলোচনা না করি এটা নিয়ে, তাহলে দুইবার আলোচনা হয়ে যাবে এক বিষয় নিয়ে। এরপর বর্ধিত জ্যা হয়তো অফসেটের সাহায্যে, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ আছে। এই বর্ধিত জ্যা হয়তো অফসেটের সাহায্যে যে পদ্ধতিটা আছে, এই পদ্ধতির যে প্রমাণটা আছে সেটা আমাদের রচনামূলকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা তোমাদের বইয়ে খুবই জটিল করে দেওয়া আছে
এটা আমি যতটা সম্ভব সহজ করে তোমাদের ব্যাখ্যা করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে চলো আমরা প্রথম থেকে ধারাবাহিকভাবে প্রথমে দীর্ঘজাহত অফসেট, স্পর্শকাতর অফসেট, তারপর লম্বিক অফসেট, তারপর আমাদের জ্যা একাধিক্রমে দ্বিখণ্ডিত, এবং সর্বশেষে জ্যা বর্ধিত জাহত অফসেটের সাহায্যে যে প্রমাণগুলো আছে সেই প্রমাণগুলো এখন আমরা করব। এখন আমরা দেখো এই যে দীর্ঘজাহতে অফসেট নির্ণয়ের যে সূত্র আছে, এই অফসেট নির্ণয়ের সূত্রটা প্রমাণ করব। তো এই প্রমাণের জন্য আমাদের এই চিত্রটা প্রয়োজন হবে। তোমরা চিত্রটা খাতায় উঠিয়ে ফেলবা এবং অবশ্যই এগুলো আমার সঙ্গে সঙ্গে খাতায় নোট করবা। তাহলে দেখো এটা একটা অর্ধেক, বাঁকের অর্ধেক অংশ নেওয়া হয়েছে, ঠিক আছে? অর্থাৎ এই পাশে বাকি অর্ধেক আছে, এটা দেখানো হয় নাই কারণ আমাদের ওইটা প্রমাণে লাগবে না। তো এক্ষেত্রে দেখো আমরা কি করব, এই যে আমাদের এই দীর্ঘজাহতে যে অফসেট পদ্ধতি, সেক্ষেত্রে আমাদের কি করব, এই বাঁকের মধ্যবিন্দু থেকে বা দীর্ঘজাহের মধ্যবিন্দু থেকে আমরা এক্স দূরত্বে এই বিন্দুর অফসেট নির্ণয় করব। অর্থাৎ এই বিন্দুতে আমাদের এই বিন্দু থেকে বাঁক পর্যন্ত যে অফসেট, সেই অফসেটটা আমরা নির্ণয় করব। সেটাকে আমরা কি বলতেছি ভাই দেখো, সেটাকে বলতেছি হচ্ছে OX। তাহলে এই OX-টা আমরা নির্ণয় করব। তাহলে নির্ণয় করার জন্য কি করব দেখো, আমরা যেহেতু এই যে পি বিন্দুতে, এই পি বিন্দু থেকে এই যে দীর্ঘজাহের ওপর যে দূরত্বটা, এটাই হবে কি আমাদের অফসেট। তাহলে এখন আমাদের এই প্রমাণের সুবিধার্থে আমরা কি করব দেখো, প্রথমেই আমরা এই পি বিন্দু থেকে বাঁক পর্যন্ত একটা ব্যাসার্ধ টানবো, ঠিক আছে? এরপর এখান থেকে আমাদের এই দীর্ঘজাহের সমান্তরাল করে আমরা এইদিকে একটা সরলরেখা অঙ্কন করব, ঠিক আছে? সেটা আমাদের এই যে এই জায়গার, এই যে আমাদের OC কে কিউ বিন্দুতে সেট করতেছে, ঠিক আছে? তাহলে ভাইয়া দেখো আমাদের এই যে এতটুকু হচ্ছে আমাদের কি, এতটুকু হচ্ছে আমাদের সেই কিসের পরিমাণ, অফসেটের পরিমাণ। তাহলে আমরা এটাই বের করব। এখন এখানে বেশ কিছু জিনিস আবার একটু দেখো তোমরা। এখানে দেখো আমাদের এই যে এই ও থেকে ই পর্যন্ত, হ্যাঁ, এই ও থেকে ই পর্যন্ত অংশকে আমরা কি লিখতে পারি দেখো তো, ও থেকে সি পর্যন্ত অংশ কি, ব্যাসার্ধ আর, আর এই সি থেকে ই পর্যন্ত অংশ কি, ভার সাইন VS, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি, এই ও ই অর্থাৎ এটা সমান কি লিখতে পারি, ও ইজ ইকুয়াল টু কি আমরা এটা লিখতে পারি আর মাইনাস VS, লিখতে পারি না ভাইয়া? লিখতে পারি। কিন্তু দেখো কিভাবে, OC ইজ ইকুয়াল টু হচ্ছে আর, ঠিক আছে? আর আমরা ওই ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, এই পুরোটা থেকে যদি, অর্থাৎ এই যে OC থেকে যদি আমরা সি বাদ দেই তাহলেই তো আমরা ওই পাবো, তাই না? তাহলে ওই ইজ ইকুয়াল টু আর মাইনাস VS, সেজন্য আমরা এই যে এতটুকু লিখছি। তাহলে আশা করতেছি এই পর্যন্ত বুঝতে পারছো। এখন আমাদের এখানে দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? কোন কোন ত্রিভুজ দেখো, প্রথমত আমরা যে বিন্দুতে অফসেট নির্ণয় করতেছি ওই বিন্দু থেকে যে আমরা ব্যাসার্ধটা নিলাম, এই ব্যাসার্ধ এবং এই পয়েন্ট থেকে দীর্ঘজাহের সমান্তরাল করে, অর্থাৎ এই এটা সমান্তরাল করে আমরা এদিকে একটা সরল রেখা অঙ্কন করলাম, হ্যাঁ? তাহলে দেখো আমাদের এই যে এখানে কিন্তু 90 ডিগ্রি তৈরি হচ্ছে, তাই না? তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? তাহলে ঠিক আছে, সমকোণী ত্রিভুজ, সমস্যা নেই। তাহলে আমাদের এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো কিভাবে আমরা ত্রিভুজ OPQ তে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। তো এই ক্ষেত্রে তোমরা সূত্রগুলো প্রমাণ করার আগে নোটেশন দিয়ে নিবা। যেমন হচ্ছে ধরো এই যে আমাদের ভার সাইন VS ইজ ইকুয়াল টু সি, তারপর তোমার হচ্ছে AE ইজ ইকুয়াল টু কি ভাইয়া দেখো তো, AE ইজ ইকুয়াল টু কি, AE হচ্ছে আমাদের এই যে দীর্ঘজাহ, এদিকে আরো অর্ধেক অংশ আছে না, আছে কিন্তু। তাহলে এই হচ্ছে দীর্ঘজাহের অর্ধেক, তাহলে এটাকে লেখা যায় L/2, ঠিক আছে? এগুলো তোমরা নোটেশন সহ তোমাদের বইয়ে দেওয়া আছে, বইয়ের মতো করে এক সাইডে লিখে নিবা, ঠিক আছে? তো আমি এখানে লিখতেছি না, জাস্ট তোমাদের প্রমাণটা বুঝাই দিচ্ছি। দেখো তোমরা প্রথমে কি লিখবা, ত্রিভুজ OPQ হতে কি পাবো দেখো তো, পিথাগোরাসের সূত্রে আমরা কি জানি, অধিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, ঠিক আছে? তাহলে এখানে ভাই দেখো তো আমাদের যদি কোণ এইটা হয়, হ্যাঁ, এটা যদি আমরা থিটা ধরি, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের এই যে OP হচ্ছে আমাদের অতিভুজ, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কি হবে, OP স্কয়ার ইজ ইকুয়াল টু কি লেখা যাবে, OP স্কয়ার ইজ ইকুয়াল টু লেখা যাবে ভাইয়া দেখো OQ স্কয়ার প্লাস PQ স্কয়ার, OQ স্কয়ার প্লাস PQ স্কয়ার লেখা যায় কি, লেখা যায় কিন্তু, দেখছো? তাহলে ঠিক আছে, আমরা এটা লিখলাম। এখন তাহলে আমরা কি করব, এখন আমরা এখান থেকে মানগুলো বসাবো। দেখো আমরা OP ইজ ইকুয়াল টু কি বলতে পারি, OP ইজ ইকুয়াল টু আমরা ব্যাসার্ধ আর বলতে পারি না, আর বলতে পারি কিন্তু তাহলে আমরা এখানে কি লিখবো, OP এর পরিবর্তে আর স্কয়ার লিখবো। এরপর আমরা OQ এর পরিবর্তে কি লিখতে পারি দেখো তো, OQ, হ্যাঁ, তাহলে এই যে OQ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, OQ ইজ ইকুয়াল টু লিখতে পারি OE প্লাস EQ, তাই না? তাহলে OE প্লাস EQ,
তাহলে ও ই প্লাস ই কিউ এর উপর স্কোয়ার, ঠিক আছে, প্লাস পি কিউ স্কোয়ার। ওকে, তাহলে এখন আসো আমরা এখানে মানগুলো বসাই দেবো, মানগুলো বসাই দিয়ে জাস্ট ক্যালকুলেশন করলেই কিন্তু আমরা প্রমাণটা করে ফেলতে পারবো। তাহলে পরের লাইন আমরা কি লিখবো? পরের লাইন লিখবো হচ্ছে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে আমরা কি করতে পারি, ও এর পরিবর্তে আমরা লিখতে পারি কি, ও এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে, আচ্ছা আমরা এটা পরে লিখি, হ্যাঁ আমরা এটা পরে লিখি, ও ই এটা আমরা এভাবেই রাখি, পরে ভাঙাবো এটাকে, পি কিউ এর উপর স্কোয়ার প্লাস পি কিউ এর পরিবর্তে কি লিখতে পারি ভাই দেখো তো, আমরা এই যে আমাদের দীর্ঘজায়ের মধ্যবিন্দু থেকে কি পরিমাণ দূরত্বে আমরা এই আমাদের অফসেটটা নির্ণয় করতেছি, দেখো এক্স পরিমাণ দূরত্বে, তাই না? তাহলে এই যে নিচের এই বাহু সমান্তরাল করে তো আমরা উপরের বাহুটা অঙ্কন করছিলাম, তাহলে এই বাহু আর এই বাহু কিন্তু সমান, তাহলে আমরা পি কিউ এর পরিবর্তে কি লিখতে পারবো, এক্স লিখতে পারবো। তাহলে এখানে হবে কি ভাই, এক্স এর উপর স্কোয়ার। এখন তুমি কি করবা দেখো, এক্স স্কোয়ারটাকে এই পাশে পার করে দাও, তাহলে এখানে লেখা যাবে আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ও ই প্লাস ই কিউ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি দেখো তো, এই যে ই কিউ এর পরিবর্তে আমরা এই যে অফসেট ও এক্স লিখতে পারি না, কারণ কি এটুকুই তো অফসেট এই যে ই কিউ পরিমাণে, তাই না? তাহলে আমরা এখানে ও এক্স এখানে লিখতে পারি, আমরা ও ইটাকে পরে ভাঙাবো, ঠিক আছে, এটার উপর হোল স্কোয়ার আছে। এখন তুমি কি করবা, দুই পাশে রুট করে দাও, হ্যাঁ রুট করে দিলে এই পাশে কি থাকবে, আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ও ই প্লাস ও এক্স, তাই না? এই পাশ থেকে তাহলে আমাদের রুট করে দিলে স্কোয়ারটা কেটে যাবে। এখন আমরা কি করব দেখো, আমরা ও এক্সটাকে রেখে ওইটাকে এই পাশে পার করে দেব, ঠিক আছে, তাহলে ও এক্সটাকে আমরা এই পাশে নিয়ে নিই, নেওয়ার পরে তাহলে কি হবে, এটাকে যদি আমরা এই পাশে পার করি তাহলে এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ও ই হবে, ঠিক আছে। তাহলে ও এর পরিবর্তে আমরা ডাইরেক্ট মানটা বসাই দিই, দেখো ও ইজ এ ও ই এইটুক, ঠিক আছে, এইটুক ইজ ইকুয়াল আমরা কি লিখতে পারি, আর মাইনাস ভিএস, তাহলে পুরোটা হচ্ছে আর, এই আর থেকে যদি আমরা সি বা ভিএসটা বাদ দিয়ে দেই তাহলে এই যে ও ই পাবো, তাহলে সেই জন্য আমরা ও এর পরিবর্তে এখানে কি লিখবো, আর মাইনাস ভিএস, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এখন আমাদের এখানে আর একটা ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে, সেটা কোনটা দেখো, সেটা হচ্ছে আমাদের এই যে এই ত্রিভুজটা, ঠিক আছে, এই ত্রিভুজটা। তাহলে এই ত্রিভুজটাকে একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, এখন তোমরা লিখবা ত্রিভুজ ও এ ই হতে, এখানেও আমরা সেম ভাবে কি করবো ভাইয়া, পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। তাহলে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে এটা যদি আমাদের থিটা হয়, তাহলে আমাদের এটা হচ্ছে অতিভুজ, এটা ভূমি, এটা হচ্ছে লম্ব, ঠিক আছে। তাহলে অতিভুজ কি ও এ, তাহলে ও এ স্কোয়ার ইজ ইকুয়াল টু ও ই স্কোয়ার প্লাস এ ই স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে দেখো ও এর মান কি বসাতে পারি, ওই হচ্ছে আমাদের এই বাঁকের ব্যাসার্ধ আর, তাহলে আর এর উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো ও ই ইজ ইকুয়াল টু কি, এই যে ও ই, এটার পরিবর্তে আমরা আর মাইনাস ভিএস লিখতে পারি, তাহলে আর মাইনাস ভিএস এর উপর হোল স্কোয়ার প্লাস এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, এই যে এইটা কি আমাদের, এই দেখো তো দীর্ঘজাটা কি, এদিকে আরো অর্ধেক আছে না, অর্ধেক আছে কিন্তু, তাহলে এটা কি অর্ধেক অংশ, তাহলে আমাদের পুরোটা যদি এল হয় তাহলে এই কি হবে, এই যে এই কি হবে, এই এল এর অর্ধেক, তাহলে আমরা এখানে লিখতে পারবো দীর্ঘজায়ের অর্ধেক এল ভাগ 2 এর উপর স্কোয়ার, ঠিক আছে। এখন তুমি কি করবা, এল ভাগ 2 কে এই পাশে পার করে দাও, তাহলে আমরা এইভাবে লিখতে পারি দেখো আর মাইনাস ভিএস এর উপর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, আর স্কোয়ার এই পাশে ছিল, এটাকে তুমি এই পাশে পার করো, ঠিক আছে, পার করে দেওয়ার পর আমরা উল্টায় নিচ্ছি আর কি, ডাইরেক্ট এক লাইন স্কিপ করে, ঠিক আছে। তাহলে এল স্কোয়ার বাই 2 কে এই পাশে পার করলে কি হতো, মাইনাস হইতো, তাহলে এল ভাগ 2 এর উপর স্কোয়ার। আমরা কিন্তু এটাকে এই পাশে পার করে নিয়ে পরে কিন্তু এমনিতেই সমান চিহ্নের এই পাশটা ও পাশটা উল্টায় নিলাম, ঠিক আছে, তোমরা ভাবো না যে আর কে আমি ওই পাশে পার করছি। তাহলে এখান থেকে আমরা উভয় পাশে রুট করে দিব, তাহলে আর মাইনাস ভিএস ইজ ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার মাইনাস এল বাই 2 এর উপর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা ভিএস এর মানটা বের করব, অর্থাৎ মধ্য অর্ডিনেটেড, তাহলে ভিএসটাকে ওই পাশে পার করি, এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে এখানে হবে হচ্ছে ভিএস ইজ ইকুয়াল টু, ভিএসটাকে ওই পাশে নিয়ে গেলাম, এটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে আর মাইনাস রুট ওভার আর স্কোয়ার মাইনাস এল বাই
2 এর উপর স্কয়ার। তাহলে দেখো এটা আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন এই ভিএস এর ভ্যালুটা আমরা এই যে এখানে বসাবো, ঠিক আছে? 1 নম্বর সমীকরণে এই যে ভিএস আছে এখানে বসাবো। তাহলে বসাই দিলে কি হবে দেখো, আমি একটু এক সাইড ক্লিয়ার করে নিই। তাহলে আমি এই সাইডটা আমি একটু ক্লিয়ার করলাম, হ্যাঁ। তাহলে এখানে যদি আমরা এখন 1 নম্বর সমীকরণে ভিএস এর ভ্যালুটা বসাই, তাহলে এখানে কি হবে ভাইয়া, ওএক্স ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, ওএক্স ইজ ইকুয়াল টু লিখতে পারবো হলো এই যে আগে এখানে কি ছিল, আর স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ছিল, তাহলে রুট ওভার আর স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ছিল, এখানে আগে থেকে একটা মাইনাস ছিল, ঠিক আছে? তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আর লিখি এই আরটা, এবং মাইনাস দিয়ে এখানকার মাইনাস দিয়ে ভিএস এর ভ্যালুটা বসাই দিই। ভিএস এর ভ্যালু কত, আর মাইনাস রুট ওভার আর স্কয়ার মাইনাস এল বাই 2 এর উপর স্কয়ার, ঠিক আছে? তাহলে ব্র্যাকেট ক্লোজ। এখন দেখো ভাইয়া এখানে কি হচ্ছে, এই মাইনাস দিয়ে যদি তুমি ভিতরে গুণ করে দাও তাহলে এই আরটা মাইনাসের হবে, ঠিক আছে? আবার এটা প্লাসের হবে, ঠিক আছে? আচ্ছা আমি লাইনটা করি। তাহলে এখানে হবে হচ্ছে রুট ওভার আর স্কয়ার মাইনাস এক্স স্কয়ার মাইনাস আর প্লাস, এই যে মাইনাস এর সামনে কি ছিল, প্লাস ছিল, মাইনাস হয়ে গেল, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। এরপর আমরা এই ব্র্যাকেটটা রেখে দিই, আর মাইনাস রুট ওভার আর স্কয়ার মাইনাস এল বাই 2 এর উপর হোল স্কয়ার, ঠিক আছে? এরপর আমরা এই ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এরপর লাস্ট লাইন দেখো, এই লাইনটা করলে আমাদের অ্যান্সার শেষ। আর স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এই যে মাইনাসের আর, এই যে প্লাসের আর, ঠিক আছে? মাইনাস রুট ওভার আর স্কয়ার মাইনাস এল বাই 2 এর উপর হোল স্কয়ার, ঠিক আছে? এখন এই যে মাইনাস আর প্লাসের আর কেটে যায় এখান থেকে, ঠিক আছে? তাহলে আমাদের লাস্ট লাইন আর স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এখানে আমাদের মাইনাস থাকতেছে, সরি এই মাইনাসটা তো চলেই গেল, এই মাইনাসের আর প্লাসের আর কেটে গেল, এই মাইনাসটা থাকতেছে। এরপর রুট ওভার আর স্কয়ার মাইনাস এল বাই 2 এর উপর স্কয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রমাণটা। এখন তোমরা এটা খাতায় সবাই তুলে ফেলো। আশা করতেছি এখানে তোমরা না বোঝার মতো কোনো লাইন পাও নাই। আমি প্রথমেই সবকিছু ভাঙিয়ে দিছি, তোমরা জাস্ট এখন বিষয়গুলো খাতায় নোট করে ফেলো, তাহলেই হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে? তো আশা করতেছি প্রমাণটা খুব ভালোভাবে বুঝতে পারছো। এখন আমরা পরবর্তীতে যে প্রমাণগুলো আছে সেগুলো প্রমাণ করব। এখন ভাইয়া আমরা স্পর্শক হতে তির্যক অফসেট নির্ণয়ের সূত্র যেটা আছে সেটা প্রমাণ করব, ঠিক আছে? তো এটা খুবই সহজ একটা প্রমাণ, তোমরা একবার দেখলেই করতে পারবা। একটু খেয়াল করো, দেখো এখানে আমরা তোমাদের বইয়ে চিত্রটা এইভাবে দেওয়া আছে, ঠিক আছে? তোমরা চাইলে চিত্রটা আমরা যেভাবে আসলে বাক্স সংস্থাপন করি সেভাবেই ড্র করতে পারো, ঠিক আছে? তো এখানে জাস্ট কি হয়েছে, তোমাদের বইয়ের চিত্রটাকে একটু এরকম করে মানে একটু এদিকে রোটেট করে নেওয়া হয়েছে, ঠিক আছে? তো তোমরা চাইলে এটা দিয়েও বুঝতে পারো, এটা দিয়েও বুঝতে পারো, ঠিক আছে? আমি তোমাদের দুইটা দিয়েই বুঝাই দিচ্ছি। তো দেখো এক্ষেত্রে আমাদের এখানে ও এ পি ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের সূত্র দুই ধরনের আসতে পারে, ও এক্স ইজ ইকুয়াল টু আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার মাইনাস আর, অথবা ও এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার ডিভাইডেড বাই 2r। দুটো দিয়ে আমরা একই ভ্যালুই পাবো, ঠিক আছে? কিন্তু আমাদের এই সূত্রটা বেশি ব্যবহার করা হয়। তাহলে দেখো আমাদের এখানে কি করতে হবে, কোন ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে ভাইয়া? এই যে আমাদের ও এ পি ত্রিভুজ, তাহলে এটা হচ্ছে আমাদের সমকোণ, ঠিক আছে? তাহলে এটা কি হয়, একটা সমকোণী ত্রিভুজ। আর এটা যদি আমাদের থিটা হয় তাহলে আমাদের এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, ঠিক আছে? তাহলে পিথাগোরাসের সূত্র যদি অ্যাপ্লাই করি কোন ত্রিভুজে, ত্রিভুজ ও এ পি হতে কি পাওয়া যায় ভাইয়া? দেখো তো, অতিভুজ হচ্ছে ওপি, তাহলে ওপির উপর স্কয়ার, ঠিক আছে, ইজ ইকুয়াল টু লেখা যায় হচ্ছে কি ভাইয়া, ও এর উপর স্কয়ার প্লাস এপির উপর স্কয়ার, তাই না? এপির উপর স্কয়ার। তাহলে ভাই এখান থেকে মানগুলো জাস্ট তুমি একটু কনভার্ট করে লেখো। এই ওপি কে কি লেখা যায়? ওপি ইজ ইকুয়াল টু কি এটা লেখা যায়, ও কিউ প্লাস কিউপি লেখা যায় না? লেখা যায়, কিন্তু এখানে আবার ও কিউ হচ্ছে কি আর, অর্থাৎ ব্যাসার্ধ, আর কিউপি হচ্ছে আমাদের অফসেট ও এক্স। তাহলে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারবো ভাইয়া, ও কিউ প্লাস কিউপি এর উপর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু ও এ মানে কি ব্যাসার্ধ আর, তাহলে আর এর উপর স্কয়ার, এবং আমরা এই স্পর্শকের
শুরুর বিন্দু থেকে অর্থাৎ প্রথম স্পর্শক বিন্দু থেকে কি পরিমাণ দূরত্বে অফসেটটা নির্ণয় করতেছি সেটার ভ্যালু হচ্ছে কি এই এ পি, তাই না? তাহলে আমাদের এ পি কি হবে ভাইয়া, এক্স এর উপর স্কয়ার হবে, কারণ এ পি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এক্স, এই যে দেখো এক্স। তাহলে এখন আমরা কি করতে পারবো, এখান থেকে এই যে ও কিউ পরিবর্তে কি লিখতে পারবো, আর লিখতে পারবো, আর প্লাস এই পাশে আমাদের পি কিউ এর পরিবর্তে কি লিখতে পারবো, বা কিউ পির পরিবর্তে লিখতে পারবো ও এক্স, ও এক্স এর উপর স্কয়ার। ঠিক আছে, এই পাশে থাকতেছে আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার। এখন দুই পাশে আমরা কি করবো ভাইয়া, রুট করে দেবো। এই পাশে রুট করলে আমাদের স্কয়ারটা চলে যাবে, তাহলে আর প্লাস ও এক্স ইজ ইকুয়াল টু হবে হচ্ছে রুট ওভার আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার। তোমাদের বইয়ে এখানে মাইনাস দিয়েছে ভুল করে, তোমরা একটু কারেকশন করে নাও। তাহলে এখানে আমাদের হবে হচ্ছে ও এক্স ইজ ইকুয়াল টু হবে রুট ওভার আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার মাইনাস আর। তাহলে আমাদের প্রথম সূত্রটা কিন্তু প্রমাণ হলো। এখন আমরা 2 নম্বর অংশটা আসলে একটু প্রমাণ করার চেষ্টা করি। তো এই ক্ষেত্রে তোমাদের এই লাইন থেকে বিষয়টা শুরু করতে হবে, এই যে আমাদের এই লাইন থেকে শুরু করতে হবে। হ্যাঁ, তাহলে এই লাইন থেকে পরবর্তীতে আসো আমরা এখানে যাই। এখানে তোমরা কি করবা, এখানে আর রুট করে দিবা না, ঠিক আছে? এই পাশে তোমরা স্কয়ারটা মানে এটাকে a প্লাস বি হোল স্কয়ারের সূত্রে ফেলাই দিবা, ঠিক আছে? তাহলে এটা কি হবে ভাইয়া, আর স্কয়ার প্লাস 2r ও এক্স প্লাস ও এক্স এর উপর স্কয়ার, এই পাশে থাকতেছে আর স্কয়ার প্লাস এক্স এর উপর স্কয়ার, ঠিক আছে? তো এই পাশ থেকে এই আর স্কয়ার আর এই আর স্কয়ার কেটে যাবে, কারণ এই আর স্কয়ার কে দুই পাশে পার করো তাহলে কি হবে, মাইনাস হয়ে যাবে। এটা প্লাসের এটা পার করলে মাইনাসে কাটা হয়ে যাবে। এরপর আমরা এই ও এক্স টাকে এখান থেকে মানে বাদ দিতে পারি, কারণ এই ও এক্স এর ভ্যালু হচ্ছে খুবই নগণ্য হবে। কি হবে, ও এক্স, সরি ও এক্স না, ও এক্স এর উপর স্কয়ারের মানটা খুবই নগণ্য হবে, ঠিক আছে? এটার মান কি হবে, খুবই ক্ষুদ্র হবে, ঠিক আছে? তো সেজন্য আমরা এটাকে আমরা কি করব, এই সমীকরণ থেকে বাদ দিয়ে দিব। তাহলে ভাই এখানে কি থাকবে, 2r ও এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো খুব সহজেই হয়ে যাচ্ছে, ও এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার ডিভাইডেড বাই 2r। তাহলে দেখো আমাদের ভাই 2 নম্বর অংশটাও কিন্তু প্রমাণ হয়ে গেল। তো এই ছিল আমাদের স্পর্শক হতে তির্যক অফসেট নির্ণয়ের সূত্র। তোমরা চাইলে চিত্র এভাবেও ড্র করতে পারো, এভাবেও ড্র করতে পারো, ঠিক আছে? তো আশা করতেছি তোমরা খুব সহজে বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা লম্বিক অফসেট নির্ণয়ের সূত্রটা এর পরের ক্লাসে দেখবো বা এর পরের পার্টে দেখবো, ঠিক আছে? এখন ভাইয়া দেখো আমরা স্পর্শক হতে লম্বিক অফসেট নির্ণয়ের যে সূত্র আছে সেটা প্রমাণ করব। তাহলে সূত্রটা কি ভাই, দেখো ও এক্স ইজ ইকুয়াল টু আর মাইনাস রুট ওভার আর স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, ঠিক আছে? আর আমাদের ও এক্স আমরা আগের মতো আবার প্রমাণ করতে পারি এক্স স্কয়ার ডিভাইডেড বাই 2r, ঠিক আছে? তো আমরা কিন্তু এই সূত্রটা ব্যবহার করে ম্যাথ করব, এটা আমরা ব্যবহার করব না, ঠিক আছে? এটা ব্যবহার করব। এটা জাস্ট আমি তোমাদের যদি কখনো প্রমাণে আসে জাস্ট আমি সেজন্য দেখাই দেব। তাহলে দেখো আমাদের মেইন আসলে যে চিত্রটা সেটা হচ্ছে আমরা সাধারণভাবে দেখলে এরকম হবে, ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে স্পর্শক, এখান থেকে বাঁকটা যাচ্ছে, অর্ধেক অংশ দেখানো হয়েছে। এরপর এখান থেকে আমাদের এই যে দেখো লম্বিক অফসেট আনা হয়েছে। লম্বিক অফসেট মানে কি, এটা স্পর্শকের সাথে লম্বভাবে থাকবে, ঠিক আছে? দেখো এই যে স্পর্শকের সাথে লম্বভাবে আছে। এরপর ওই যে বিন্দুতে আমরা অফসেট নিচ্ছি বাঁকের উপর, ঠিক আছে? ওই বিন্দু থেকে আমরা এই যে কেন্দ্র পর্যন্ত একটা রেখা টেনে দিছি, তাহলে এটা কি একটা ব্যাসার্ধ আর, ঠিক আছে? এরপর আমাদের এই যে কিউ থেকে পি পর্যন্ত এটা কি অফসেট ও এক্স, তাই না? এখন তাহলে এই কিউ থেকে এই স্পর্শকের সমান্তরাল করে আমরা একটা লাইন এখানে টেনে দিলাম কিউ এম, ঠিক আছে? তাহলে এই যে পি কিউ যে পরিমাণ হবে এ এমও সেই পরিমাণে হবে না, তাহলে এটাও কিন্তু ও এক্স হবে। আবার এই ও থেকে এ পর্যন্ত অংশটা কি, বাঁকের ব্যাসার্ধ না, বাঁকের ব্যাসার্ধ কিন্তু। তাহলে আমাদের ও থেকে এম পর্যন্ত অংশ কি হবে, এই পুরো ব্যাসার্ধ থেকে যদি আমরা এই অংশটুকু বাদ দেই তাহলে আমরা কি পাবো, এই ও এম পাবো না, ও এম পাবো। সেম জিনিসটা তোমাদের বইয়ে যে চিত্র দেওয়া আছে তখন সেক্ষেত্রেও দেখো আমাদের এই যে স্পর্শক থেকে লম্বিক অফসেট টানা হয়েছে, এখান থেকে কেন্দ্র পর্যন্ত একটা ব্যাসার্ধ টানা হয়েছে, ঠিক আছে? এরপর এখান থেকে স্পর্শকের সমান্তরাল করে একটা লাইন টানা হয়েছে এম পর্যন্ত। তাহলে এই যে এই ও এক্স এবং এ এম হচ্ছে সেম, অর্থাৎ এটা হচ্ছে স্পর্শক আমাদের লম্বিক অফসেট ও এক্স, তাহলে এটাও হবে লম্বিক অফসেটের সমপরিমাণ দৈর্ঘ্য, ঠিক আছে? আবার ও এ ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে আর, ঠিক আছে? তাহলে আর থেকে যদি আমরা এই ও এক্সটা বাদ দিই তাহলে আমরা এই যে ও এম পাবো না, ও এম পাবো কিন্তু, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমাদের ত্রিভুজটা হবে হচ্ছে দেখো ও এম কিউ, ঠিক আছে? তাহলে আমাদের এই ত্রিভুজ নিয়ে এখানে কাজ করতে হবে। তাহলে এখানে তোমরা লিখবা ত্রিভুজ ও এম কিউ, তাই তো? কিউ হতে কি পাওয়া যায় দেখো তো, এখানে আমাদের এটা যদি থিটা হয়, এটা বা এটা যদি থিটা হয় তাহলে এখানে আমাদের এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে অতিভুজ কি ভাইয়া, ও কিউ। তাহলে ও কিউ এর উপর স্কয়ার ইজ ইকুয়াল টু লেখা যাবে ও এম স্কয়ার প্লাস
এম কিউ এর উপর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে আসলে আমরা মানগুলো বসাই দিই। ও কিউ ইজ ইকুয়াল টু কি লেখা যায় ভাই? ও কিউ ইজ ইকুয়াল টু লেখা যায় হচ্ছে আর, অর্থাৎ ব্যাসার্ধ। তাহলে আর এর উপর স্কোয়ার। ও এম ইজ ইকুয়াল টু আমরা এখানে কি লিখছি? আর মাইনাস ও এক্স। তাহলে এখানে আমরা আর মাইনাস ও এক্স লিখে ফেলি, আর মাইনাস ও এক্স এর উপর স্কোয়ার। ঠিক আছে, এরপর দেখো তো এম কিউ কি? এম কিউ হচ্ছে এই যে এম কিউ, এটা হচ্ছে আমাদের এই যে স্পর্শক বিন্দু থেকে যে দূরত্বে আমরা অফসেটটা নিচ্ছি সেই দূরত্ব। তাহলে স্পর্শক থেকে আমরা ধরলাম এই যে এ থেকে পি বিন্দু, এক্স পরিমাণ দূরত্বে পি বিন্দুতে আমরা অফসেটটা অঙ্কন করব। ঠিক আছে, তাহলে এই এ থেকে পি পর্যন্ত দূরত্বটা হচ্ছে এক্স। তাহলে আমরা সেই জন্য এম কিউ ইজ ইকুয়াল টু, সরি এম কিউ হবে না, এটা এটা আমাদের এপি হবে, এপি। হ্যাঁ, এম কিউ যদিও বলতে পারি, কারণ কি দেখো এই এপি আর আমাদের এম কিউ কিন্তু সেম জিনিস। তাহলে এপি ইজ ইকুয়াল টু যদি এক্স হয়, তাহলে এম কিউ ইজ ইকুয়াল টু কি হবে ভাইয়া? এটাও আমাদের এক্স হবে, তাই তো? এক্স হবে কিন্তু, তাহলে এম কিউ ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এটা আমরা এক্স এর উপর স্কোয়ার দিয়ে দেব। এরপর দেখো এখানে কি থাকবে? আর স্কোয়ার। আমরা এটাকে পাশে পার করে দেই, মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আর মাইনাস ও এক্স এর উপর হোল স্কোয়ার। ঠিক আছে, এখন দুই পাশে আমরা রুট করে দেবো ভাইয়া। তাহলে রুট করে দিলে কি থাকবে? আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে আর মাইনাস ও এক্স থাকবে। ঠিক আছে, তাহলে এখন দেখো এখান থেকে আমরা কি করব? ও এক্সটাকে এই পাশে নিয়ে আসবো, এটাকে ওই পাশে নিয়ে যাব। তাহলে ও এক্স ইজ ইকুয়াল টু হবে রুট ওভার হবে না, এখানে আমাদের আর আছে, আর মাইনাস রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো আমরা কিন্তু প্রথম অংশটা প্রমাণ করে ফেললাম, প্রথম পার্টটা। এখন আমরা সেম আগের মতোই এই লাইন থেকে এটা প্রমাণ করব। ঠিক আছে, তো সেম আগের মতো আমরা এটাকে ভেঙে দেবো, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে ভাঙবো এটাকে। তাহলে এখানে আমাদের কি থাকতেছে ভাই? দেখো তো আর স্কোয়ার ইজ ইকুয়াল টু লেখা যায় হচ্ছে, এই পাশে এটাকে যদি ভাঙাই তাহলে আর স্কোয়ার মাইনাস টু আর ও এক্স প্লাস ও এক্স এর উপর স্কোয়ার, আর আগে থেকে ছিল হচ্ছে এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এই আর আর কেটে দিতে পারি। আবার এই ও এক্স এর ভ্যালু যেহেতু খুবই ক্ষুদ্র, তাহলে এটাকে আমরা কি করব? বাদ দিয়ে দিব। তাহলে ভাই দেখো তো এখানে টু আর ও এক্স হচ্ছে মাইনাসের আছে, তাহলে এটাকে আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে এটা কি হয়ে যাবে? প্লাসের হয়ে যাবে টু আর ও এক্স। ঠিক আছে, ইজ ইকুয়াল টু আমাদের এই পাশে এক্স স্কোয়ার ছিল। তাহলে এখান থেকে তুমি ও এক্স কে রেখে দাও, ও এক্স এ রেখে দিলে এখানে থাকতেছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু আর। তাহলে দেখো আমরা পরের অংশটাও কিন্তু খুব ভালোভাবে প্রমাণ করতে পারলাম। তোমাদের বইয়ে যদিও বার্নৌলির কি জানি একটা দিয়ে প্রমাণ করছে, আমরা ওইদিকে যাবো না, ওটা কঠিন, বোঝারও বুঝতেও একটু ঝামেলা হয়ে যাবে। তো আমরা এইভাবে এটাকে দেখাই দেবো। ঠিক আছে, তো আশা করতেছি তোমরা লম্বিক অফসেটের সাহায্যে যে প্রমাণটা আছে সেটাও বুঝতে পারছো। এর পরবর্তীতে আমরা পরের প্রমাণটা দেখব। আচ্ছা, এখন আমরা দেখো আর একটা প্রমাণ বা আর একটা আমরা বাক সংস্থাপনের পদ্ধতি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জ্যাকে একাধিক্রমে দ্বিখণ্ডিত করে বাক সংস্থাপন। ঠিক আছে, তাহলে জ্যাকে একাধিক্রমে দ্বিখণ্ডিত বলতে কি বোঝায় ভাইয়া? দেখো আমাদের বাকের কিন্তু কি থাকে? জ্যা থাকে, তাই না? এই জ্যাগুলোকে আমরা একের অধিকবার সমভাগে বিভক্ত করে এই বাকটা সংস্থাপন করব। সেটা কিভাবে দেখো, তার আগে ধরো এটা আমাদের হচ্ছে একটা বাকের, এই যে এটা হচ্ছে আমাদের বাকের হচ্ছে দীর্ঘ জ্যা অর্থাৎ লং কর্ড। ঠিক আছে, সেটা আমরা কি দিয়ে প্রকাশ করি ভাইয়া? এল দিয়ে প্রকাশ করি। তাহলে এটাকে একটা জ্যা না, এই জ্যাকে আমরা কি করব? প্রথমে এই জ্যা এর মধ্যবিন্দু চিহ্নিত করব। ঠিক আছে, মধ্যবিন্দু চিহ্নিত করার পর এই মধ্যবিন্দু থেকে ভার্সাইন বা মধ্য অর্ডিনেটের সমান পরিমাণ একটা অফসেট নিব। ঠিক আছে, তাহলে ভার্সাইন বা মধ্য অর্ডিনেট নির্ণয়ের সূত্র কি ভাইয়া? দেখো আমরা প্রমাণের ক্ষেত্রে দেখছিলাম কি, এই যে আমরা এই ত্রিভুজটা নিয়ে আমরা প্রমাণ করছিলাম, সেক্ষেত্রে আমাদের আসছিল হচ্ছে ভিএস ইজ ইকুয়াল টু, ভাই আমাদের আসছিল হচ্ছে কি আর ইন্টু কস পাই বাই টু মাইনাস ওয়ান, সরি ভুল হইলো মনে হয়, ওয়ান মাইনাস কস পাই বাই টু, ওয়ান মাইনাস কস পাই বাই টু। ঠিক আছে, এটা পাইলাম। তাহলে এটা হচ্ছে আমাদের ভার্সাইন নির্ণয়ের সূত্র। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা কি করব? প্রথমে আগে এই লং কর্ড বা দীর্ঘ জ্যায়ের আমাদের মধ্যবিন্দুতে অফসেট নিব, কিসের সমান করে? ভার্সাইনের সমান করে। এরপর আমরা এখান থেকে দুইটা, অর্থাৎ এই বিন্দু, এটা হচ্ছে আমাদের কি বিন্দু বলতো? এটা হচ্ছে আমাদের ওই যে বাঁকের শীর্ষবিন্দু। ঠিক আছে, এখান থেকে আমরা এটাকে সংযোগ করে দিব, এখান থেকে এটাকে সংযোগ করে দেব। তাহলে দেখো আমরা কিন্তু আরো দুইটা কি পাইলাম? জ্যা পাইলাম, তাই না? জ্যা পাইলাম। কিন্তু কিভাবে জ্যা পাইলাম? ধরো এখানে যদি বাঁকটা থাকতো, ঠিক আছে, এখানে যদি বাঁকটা থাকতো, আপাতত যদিও মনে করো নাই, তাহলে কি হতো? দেখো তো বাঁকের এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দুকে আমরা সংযুক্ত করছি না? তাহলে এই দুইটা বিন্দুকে সংযুক্ত করার ফলে কি উৎপন্ন হবে? আমাদের জ্যা উৎপন্ন হবে। ঠিক আছে, এখন আমাদের এটা ধরলাম হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে ই বিন্দু, তাই না?
তাহলে এখন আমরা এটার মধ্যবিন্দু চিহ্নিত করব, এটার এবং এটার। এটা ধরলাম এম, এটা ধরলাম হচ্ছে কি এন, ঠিক আছে। এখন দেখো তো ভাইয়া, আমরা যদি এই যে এখানকার জন্য কি করতে চাই, তোমার হচ্ছে অফসেট নির্ণয় করতে চাই, ঠিক আছে, তাহলে এটাও কিন্তু এইটার মতোই কি হচ্ছে দেখো তো, এটাও কিন্তু এটার মতোই আমাদের ভার্সাইনের মতোই হচ্ছে, বাট এটা হচ্ছে এই পাশের অংশের জন্য, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখো তো আমাদের এটার জন্য সূত্র তখন কি হবে, এটার জন্য সূত্র হবে হচ্ছে তখন এরকম। তাহলে VS1 লিখলাম এখানে আমি, বা আমাদের এখানে লিখি OM লিখি, অফসেট OM লিখি, হ্যাঁ। তাহলে এটার জন্য সূত্র হবে হচ্ছে R ইন্টু 1 মাইনাস কস ফাই ডিভাইডেড বাই 2 ইন্টু 2, ঠিক আছে। এইটা প্লাস এটার জন্য, দুই পাশের জন্য, ঠিক আছে। এই যে এখানে এবং এখানের জন্য ধরলাম এটা হচ্ছে এতটুকু, এতটুকু, ঠিক আছে। এখন কি করব, এখান থেকে আবার এই যে আমাদের এই পয়েন্ট এবং এই পয়েন্ট মিলে দেব, ঠিক আছে। তাহলে দেখো আমরা কিন্তু আরো 4টা জ্যা পাইলাম, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, ঠিক আছে। এভাবে কি করব, এই জ্যাগুলোর আবার মধ্যবিন্দু চিহ্নিত করব, ঠিক আছে। চিহ্নিত করলাম, চিহ্নিত করার পর এখন এই মধ্যবিন্দুগুলোর জন্য অফসেট নির্ণয় করব, সেটা ধরলাম হচ্ছে এগুলো যদি নাম দেই 1 2 3 4, ঠিক আছে। তাহলে সবগুলোর জন্য কিন্তু সমান হবে, তাহলে O1 ইজ ইকুয়াল টু O2 ইজ ইকুয়াল টু O3 ইজ ইকুয়াল টু O4 ইজ ইকুয়াল টু, তখন আমাদের কি হবে, তখন আমাদের দেখো এই ফাইকে আবার 2 গুণ বেশি পরিমাণ দ্বারা ভাগ করতে হবে। সেটা কি রকম, R ইন্টু 1 মাইনাস cos 5/2 ইন্টু 2 ইন্টু 2 হবে। অর্থাৎ এরপরে তুমি যদি আবার এখানে অফসেট নাও, ধরো এখানে অফসেট গুলো বসাইলা, ঠিক আছে। অফসেট গুলো বসানোর পর আবার যদি এগুলোকে সংযুক্ত করো, সংযুক্ত করো, হ্যাঁ, সংযুক্ত করো, তাহলে দেখো কি হচ্ছে, মোটামুটি বাঁকের কিন্তু কাছাকাছি একটা পর্যায়ে চলে গেছি। আমরা ধরো আরো সূক্ষ্মভাবে করব, তাহলে সেক্ষেত্রে আমাদের ধরো পরবর্তীতে যে অফসেট হবে সেটার জন্য সূত্র হবে R ইন্টু 1 মাইনাস cos 5 ডিভাইডেড বাই 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, দেখো এটা হবে। অর্থাৎ তুমি যত সামনের দিকে যাবা ততবার আমাদের এরকম করে একটা 2 দিয়ে নিচে গুণ করে দিতে হবে, ভাগ আমাদের মানে 2 দিয়ে আসলে ভাগ করে দিতে হবে বারবারের জন্য, ঠিক আছে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে কি ছিল 5 ডিভাইডেড বাই 2, তারপর 5 ডিভাইডেড বাই 4, 5 ডিভাইডেড বাই 8, 5 ডিভাইডেড বাই 16, এভাবে 2 গুণ করে করে বাড়তে থাকবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মানে সূত্র আর কি এটার জন্য। তো প্রাথমিক অবস্থায় যখন আমাদের বাঁকটা থাকবে তখন আমাদের কি ধরো লম্বকটের দৈর্ঘ্য জানা আছে, লম্বকটের মধ্যবিন্দু চিহ্নিত করে এখান থেকে এই সূত্রের সাহায্যে ভারসাইন নিয়ে একটা অফসেট টানবো, ঠিক আছে। এরপর এই ভারসাইনের মাথা থেকে এবং আমাদের এই যে এই পাশে বাঁকের প্রথম স্পর্শক বিন্দু পর্যন্ত একটা এভাবে দুইটা কি করব, জ্যা অঙ্কন করব। জ্যা অঙ্কন করার পর এগুলোর আবার মধ্যবিন্দু চিহ্নিত করব, করার পর এগুলোর জন্য আবার অফসেট নির্ণয়ের সূত্র হবে হচ্ছে এটা। তাহলে এখানে আবার এই অফসেট গুলো দিয়ে আবার দুইটা দুইটা করে 4টা জ্যা অঙ্কন করব। তাহলে এরপর আমাদের তাহলে সূত্র হবে তখন কি হবে, এই যে এটা, ঠিক আছে। তাহলে এটার মাধ্যমে আবার এগুলোর উপরে আমরা কি করলাম, অফসেট নিলাম। এখন এই অফসেট গুলো থেকে আবার কি করলাম, এরকম করে জ্যা অঙ্কন করলাম, এই পাশে 4টা, এই পাশে 4টা, টোটাল 8টা। তাহলে তখন আমাদের এগুলোর উপর থেকে আবার ধরো আমাদের যে অফসেট গুলো হবে, ঠিক আছে, এই অফসেট গুলোর মান নির্ণয়ের সূত্র হবে হচ্ছে এই যে এটা, ঠিক আছে। তো আমাদের মোটামুটি 3-4 বার এরকম করলেই হয়। এরপরে আমরা দেখবা যে সবগুলো বিন্দুকে যদি আমরা এইভাবে মিলিয়ে দেই, হ্যাঁ, মোটামুটি যদি মিলিয়ে দেই তাহলে আমাদের বাঁকটা কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। তো আমরা এইভাবে জ্যাকে একাধিক্রমে দ্বিখণ্ডিত করে বাঁক সংস্থাপন করতে পারি। তোমরা বইটা একবার দেখে নিবা, রিডিং করে নিবা, তাহলেই একদম ফুল ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রাথমিক অবস্থায় তোমাদের ভারসাইনের সূত্র হচ্ছে এটা। এরপর যত তোমার সামনের দিকে জ্যাকে বাড়াইতে থাকবা এইরকম আমাদের ফাইকে কি করতে হবে, 2 গুণ বেশি দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে। প্রথমে ছিল 2 দ্বারা ভাগ, 4 দ্বারা ভাগ, 8 দ্বারা ভাগ, 16 দ্বারা ভাগ, এরপর যদি আরো না তাহলে 32 দ্বারা ভাগ হবে, ঠিক আছে। তাহলে এইভাবে আমাদের অফসেট গুলো বসায়া যদি আমরা এই বিন্দুগুলোকে মিলাই দিই তাহলে আমাদের বাঁকটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আমাদের জ্যাকে একাধিক্রমে দ্বিখণ্ডিত করে বাঁক সংস্থাপন করতে হয়। তো আশা করতেছি বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা পরবর্তীতে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ, তোমার বর্ধিত জ্যা হতে অফসেট নির্ণয়ের পদ্ধতি যেটা আছে বা অফসেট নির্ণয়ের যে সূত্র আছে, এটা তোমাদের রচনামূলক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবং এটা তোমাদের বইয়ে অনেক জটিল করে দেওয়া আছে, আমি এটা তোমাদের খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা পরবর্তী ক্লাসে চলে যাই।